বন্ধুরা, ভাবুন তো, এমন একটা দুনিয়ার কথা যেখানে চারপাশ থেকে বিশাল প্রাচীর দিয়ে আপনাকে বন্দি করে রাখা হয়েছে, আর সেই প্রাচীরের বাইরে ঘুরে বেড়াচ্ছে এমন কিছু ভয়ানক দানব যারা এক নিমেষেই পুরো মানব জাতিকে শেষ করে দিতে পারে। হ্যাঁ, আমি কথা বলছি অ্যাটাক অন টাইটানের সেই রোমহর্ষক দুনিয়া নিয়ে। গত পর্বে আমরা দেখেছি কিভাবে আমাদের মূল চরিত্র এরেন এবং তার বন্ধুরা কঠিন ট্রেনিং এর মধ্য দিয়ে নিজেদের তৈরি করছিল, আর আজ আমরা দেখতে চলেছি সেই দীর্ঘ প্রতীক্ষিত মুহূর্ত যেখানে 5 বছরের কঠোর পরিশ্রমের পর এই তরুণ যোদ্ধারা অবশেষে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করতে চলেছে। কিন্তু তারা কি জানতো এই আনন্দের রাতটাই তাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে? মানব জাতির ভাগ্য কি এবার চিরতরে বদলে যাবে? চলুন আর দেরি না করে আজকের এই দুর্দান্ত পর্বের গভীরে প্রবেশ করা যাক। গল্পের শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় 885 সালের সেই ভয়ানক স্মৃতিতে, যখন কোলোসাল টাইটেন এবং আর্মার টাইটেন আচমকা আক্রমণ করে। মানুষের তৈরি শত বছরের পুরানো প্রাচীর ভেঙে গুড়িয়ে দিয়েছিল। সেই হামলায় মানবজাতি তাদের চিরচেনা বাসস্থান হারানোর পাশাপাশি এক বিরাট অংশের জনসংখ্যাকে হারিয়ে ফেলে। সেই চরম বিপর্যয়ের পর বেঁচে থাকা প্রায় 20% মানুষ বাধ্য হয়ে ওয়ালমারিয়া ছেড়ে তুলনামূলক নিরাপদ আশ্রয় ওয়াল রোজের পিছনে আশ্রয় নিতে বাধ্য হয়। এরপর কেটে গেছে দীর্ঘ 5টি বছর। মানুষের মনে সেই ভয় আর ক্ষোভ আজ তীব্র এক লড়াইয়ের প্রস্তুতিতে রূপ নিয়েছে। এখন সময় 850 সাল। ক্যাডেটদের কঠোর প্রশিক্ষণের আজ শেষ পর্যায়ে। আমরা দেখতে পাই জঙ্গল এবং পাহাড়ের কঠিন ভূখণ্ডে ক্যাডেটদের যুদ্ধাভ্যাসের একটি মহড়া চলছে, যেখানে ত্রিমাত্রিক ম্যানুভার গিয়ার বা ওডিয়াম গিয়ার ব্যবহার করে নকল টাইটেনদের উপর আক্রমণ করার কৌশল শেখানো হচ্ছে। এই কঠিন অনুশীলনের মাঝে আর্মিন কিছুটা পিছিয়ে পড়ছিল। ভারী গিয়ারের ভারসাম্য বজায় রাখতে গিয়ে সে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হয়। কিন্তু তখনই তার পাশে এসে দাঁড়ায় তার বিশ্বস্ত সহযোদ্ধা রাইনার ব্রাউন। রাইনার কেবল শারীরিক দিক থেকে শক্তিশালী নয়, মানসিকভাবেও অত্যন্ত দৃঢ়, এবং সে সবসময় বন্ধুদের বিপদে পাশে দাঁড়ায়। সে আর্মিনকে টেনে তোলে এবং তার বোঝা নিজের কাঁধে নেওয়ার চেষ্টা করে। যদিও আর্মিন জানে যে এভাবে সাহায্য করলে নিয়ম অনুযায়ী রাইনারের পয়েন্ট কেটে নেওয়া হতে পারে, এরেন এবং তার বাকি সহযোদ্ধারা এই মহড়ায় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। এই অনুশীলনের মাধ্যমে প্রতিটি ক্যাডেটদের দক্ষতা এবং তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমাদের সামনে একে একে উন্মোচিত হতে থাকে, যা এই বাহিনীর ভবিষ্যৎ নির্ধারণ করবে। আর্মিনের শরীর হয়তো কিছুটা দুর্বল, কিন্তু তার বুদ্ধিমত্তা এবং রণকৌশল বোঝার ক্ষমতা অসাধারণ। সে যেকোনো জটিল পরিস্থিতি থেকে খুব দ্রুত বিশ্লেষণ করতে পারে, যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ। অন্যদিকে অ্যানি লিওনহার্ট এক অদ্ভুত চরিত্রের অধিকারী। তার প্রতিটি আক্রমণ নিখুঁত এবং অত্যন্ত কার্যকর, কিন্তু সে অন্য ক্যাডেটদের থেকে নিজেকে সবসময় গুটিয়ে রাখে। কারোর সাথে মেলামেশা বা বন্ধুত্ব করার কোনো আগ্রহ তার মধ্যে দেখা যায় না। বার্থোল্ড হুবার অত্যন্ত সম্ভাবনাময় এবং প্রতিভাবান একজন ক্যাডেট হওয়া সত্ত্বেও তার মধ্যে আত্মবিশ্বাসের চরম অভাব লক্ষ্য করা যায়। সে নিজে থেকে কখনো কোনো কাজের উদ্যোগ নিতে পারে না, সবসময় অন্যের সিদ্ধান্তের ওপর নির্ভর করে থাকে। জন ক্যাস্ট্রিনউইন জন ওডিয়াম গিয়ার ব্যবহারে অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং দক্ষ, কিন্তু তার স্পষ্টবাদী এবং কিছুটা অহংকারী স্বভাবের কারণে অনেকেই তাকে পছন্দ করে না। জনের মূল লক্ষ্য হলো ক্যাডেটদের মধ্যে সেরা 10-এ থাকা, যাতে সে মিলিটারি পুলিশে যোগ দিতে পারে। জন মনে মনে ভাবছে তার নিশানা হয়তো অন্যদের মতো ততটা নিখুঁত নয়, তাই তাকে সবার আগে একটি টাইটেন খুঁজে বের করে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে, কারণ তার মূল উদ্দেশ্য হলো প্রাচীরের ভেতরে একটি নিরাপদ এবং আরামদায়ক জীবন কাটানো। সাশা নামের ক্যাডেটটি যে কোনো আসন্ন বিপদ বা পরিস্থিতি আগে থেকেই আঁচ করতে পারে। তার ইন্দ্রিয় অত্যন্ত তীক্ষ্ণ, কিন্তু তার অদ্ভুত স্বভাব এবং খাবারের প্রতি অতিরিক্ত লোভের কারণে প্রায়শই সে দলের বাকিদের জন্য ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। কনি লড়াইয়ের ক্ষেত্রে অত্যন্ত উৎসাহী এবং উদ্যমী এক তরুণ, কিন্তু তার বুদ্ধিমত্তা বা চিন্তাভাবনা কিছুটা কাঁচা। অনুশীলনের এক পর্যায়ে মিকাসার অবিশ্বাস্য পারফরমেন্স সবাইকে তাক লাগিয়ে দেয়। তার প্রতিটি চাল এবং এত দ্রুত এবং নিখুঁত ছিল যে ট্রেনাররাও
তার প্রশংসা করতে বাধ্য হন। মিকাসা সব দিক থেকেই এই ব্যাচের সবচেয়ে সেরা এবং অপরাজেয় সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আমাদের মূল চরিত্র এরেন ইয়াগারের মধ্যে হয়তো জন্মগত কোনো বিশেষ প্রতিভা নেই, কিন্তু তার জেদ, কঠোর পরিশ্রম এবং লক্ষ্য পূরণের অদম্য ইচ্ছা তাকে বাকি সবার থেকে আলাদা করে তুলেছে। সে যে কোনো মূল্যে টাইটানদের এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চায়। পরদিন সকালে ক্যাডেটদের খালি হাতে লড়াই করার অর্থাৎ মার্শাল আর্টসের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। এরেন এবং রাইনারকে একসাথে অনুশীলন করতে দেখা যায়। যেখানে টাইটানদের বিরুদ্ধে লড়াই করতে হবে কামান আর তরবারি নিয়ে, সেখানে তলোয়ার বা বন্দুক ছাড়া এই ট্রেনিং এর কি কোনো যৌক্তিকতা রয়েছে? এটি কি শুধুই সময়ের অপচয় নয়? রাইনার তখন সবাইকে মনে করিয়ে দেয় যে একজন প্রকৃত সৈনিকের দায়িত্ব হলো যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা। যুদ্ধক্ষেত্রে কখন কি ঘটবে তা কেউ জানে না। যদি কখনো সামগ্রী হাত থেকে পড়ে যায়, তখনও যেন একজন সৈনিক নিজের আত্মরক্ষা করতে পারে। সেটাই এই ট্রেনিং এর মূল উদ্দেশ্য। রাইনার তখন দূরে দাঁড়িয়ে থাকা অ্যানিকে দেখিয়ে দেয় যে এই ট্রেনিং থেকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। রাইনার এবং এরেন মিলে স্থির করে যে তারা অ্যানিকে একটি উচিত শিক্ষা দেবে এবং তাকে বোঝাবে যে নিয়মের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এরেন যখন অ্যানির ওপর আক্রমণ করতে যায়, তখন ঘটে এক উল্টো ঘটনা। অ্যানি অত্যন্ত চমৎকার এক জুজুৎসু কৌশলে এরেনকে মুহূর্তের মধ্যে মাটিতে ফেলে দেয়। তার এই নিখুঁত আত্মরক্ষার কৌশল দেখে রাইনার নিজেও অবাক হয়ে যায় এবং সে নিজেও অ্যানির হাতে পরাস্ত হয়। এরেন যখন অন্যদিকে অ্যানিকে জিজ্ঞেস করে যে সে এই অসাধারণ কৌশল কোথায় শিখেছে, তখন অ্যানি জানায় এটি তার বাবা তাকে শিখিয়েছিলেন। তবে অ্যানি এই পুরো মিলিটারি ব্যবস্থার প্রতি এক ধরনের ক্ষোভ প্রকাশ করে, যা এই দুনিয়ার ভেতরের এক অন্ধকার দিককে তুলে ধরে। অ্যানি এরেনকে বুঝিয়ে বলে যে এই পুরো সিস্টেমে এক বিরাট অসঙ্গতি রয়েছে। যারা টাইটানদের বিরুদ্ধে লড়াই করার জন্য সবচেয়ে বেশি দক্ষ এবং যোগ্য, তাদেরকে এই পয়েন্টের ভিত্তিতে মিলিটারি পুলিশে নিয়ে প্রাচীরের সবচেয়ে ভেতরের নিরাপদ অংশে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে কোনো টাইটানের ভয়ই নেই। আর অন্যদিকে যারা তুলনামূলকভাবে কম দক্ষ বা দুর্বল, তাদের পাঠিয়ে দেওয়া হয় সীমান্তের প্রাচীর পাহারায়, যেখানে টাইটানদের আক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। অ্যানির মতে এই পুরো ব্যবস্থাটাই আসলে এক ধরনের ভণ্ডামি এবং মানবজাতির স্বার্থপরতার বহিঃপ্রকাশ। অ্যানির এই কথাগুলো এডেনের মনে গভীর প্রভাব ফেলে। সে বুঝতে পারে যে সবাই যেখানে কঠোর পরিশ্রম করছে কেবল নিজেদের জীবন বাঁচানোর জন্য এবং প্রাচীরের ভেতরে আরামদায়ক জীবন পাওয়ার জন্য, সেখানে সে নিজে লড়ছে এক সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্যে। রাতের খাবারের টেবিলে ক্যাডেটদের মধ্যে এই নিয়ে এক উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। জন এবং মার্কো নিজেদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিল। মার্কো জানায় যে সে রাজকীয় বাহিনীর অংশ হয়ে রাজার সেবা করতে চায়, কিন্তু জন সরাসরি স্বীকার করে যে সে কেবল নিজেদের নিরাপত্তা চায়। এরেন জয়ের এই মানসিকতার তীব্র বিরোধিতা করে। সে বলে 5 বছর আগে এই সীমান্ত অঞ্চলকেও সবাই নিরাপদ মনে করত, কিন্তু এক ঝটকায় সবকিছু শেষ হয়ে গেছে। প্রাচীরের পেছনে লুকিয়ে থেকে কোনোদিনও প্রকৃত মুক্তি পাওয়া সম্ভব নয়। এই নিয়ে জন এবং এরেনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। জন যখন এরেনকে প্রহার করতে উদ্যত হয়, তখন এরেন দিনের বেলা অ্যানির কাছ থেকে শেখা সেই বিশেষ মার্শাল আর্ট কৌশল ব্যবহার করে জনকে মাটিতে ফেলে দেয়। এরেন নিজেকে শান্ত রেখে প্রমাণ করে যে সে এখন এর মতো কেবল রাগের মাথায় কাজ করে না। ঠিক সেই মুহূর্তে সে ট্রেনার এসে উপস্থিত হন। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সাশা এক অদ্ভুত অজুহাত তৈরি করে, যা পুরো ঘরের পরিবেশকে হাসির খোরাকে পরিণত করে এবং এরেন ও জন বড় ধরনের শাস্তি থেকে বেঁচে যায়। অবশেষে বিশেষ দিনটি চলে আসে। ক্যাডেটদের দীর্ঘ 3 বছরের কঠোর প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত হয়। শুরুতে যতজন যোগ দিয়েছিল তাদের মধ্যে থেকে মাত্র 218 জন সৈনিক এই কঠিন পথ অতিক্রম করে গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে সক্ষম হয়। গ্র্যাজুয়েশন সেরিমনিতে ট্রেনার ঘোষণা করেন যে এখন তাদের সামনে 3টি রাস্তা খোলা রয়েছে। প্রথমত গ্যারিসন রেজিমেন্ট, যারা প্রাচীর পাহারা দেবে। দ্বিতীয়ত সার্ভে কর্পস, যারা প্রাচীরের বাইরে গিয়ে টাইটানদের সাথে সরাসরি লড়াই করবে। আর তৃতীয়ত মিলিটারি পুলিশ, যা কেবল সেরা 10 জন ক্যাডেটদের জন্য বরাদ্দ। এই ব্যাচের সেরা 10 জন ক্যাডেটদের নাম ঘোষণা করা হয়, যার মধ্যে মিকাসা প্রথম স্থান অধিকার করে এবং এরেনও নিজের কঠোর পরিশ্রমে সেই তালিকায় স্থান করে নেয়। জন তার কাঙ্ক্ষিত সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়, কারণ সে এখন মিলিটারি পুলিশে যোগ দিতে পারবে। কিন্তু গ্র্যাজুয়েশন উৎসবের পর এরেন সবাইকে অবাক করে ঘোষণা করে
যে সে সেরা 10-এ থাকা সত্ত্বেও মিলিটারি পুলিশে যাবে না। সে সার্ভে কর্পসে যোগ দিয়ে প্রাচীরের বাইরে যাবে এবং মানবজাতির হারানো গৌরব ফিরিয়ে আনবে। এনেরই অদম্য জেদ এবং অনুপ্রেরণামূলক কথাবার্তা বাকি ক্যাডেটদের মনে এক নতুন চেতনার জন্ম দেয়। জন বাদে আরো অনেকেই, যেমন থমাস এবং স্বয়ং আর্মিন ও মিকাসা, সিদ্ধান্ত নেয় যে তারা এরেনের সাথে সার্ভে কর্পসে যোগ দেবে এবং একসাথে লড়াই করবে। পরদিন সকালে কর্পসের মূল বাহিনী যখন শহর দিয়ে যাচ্ছিল, তখন সাধারণ মানুষের মধ্যে তাদের প্রতি এক নতুন শ্রদ্ধা ও আশা দেখা যায়। গত 5 বছর কোনো বড় আক্রমণ না হওয়ায় মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে এবার হয়তো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আসছে। এরেন এবং তার দলের বন্ধুরা তখন প্রাচীরের উপর উঠে কামান পরিষ্কার করার এবং নতুন ডিফেন্স সিস্টেম তৈরি করার কাজে ব্যস্ত ছিল। সেখানে সাশা অফিসারদের রান্নাঘর থেকে লুকিয়ে কিছু মূল্যবান খাদ্যবস্তু নিয়ে আসে, যা সেই অভাবের দিনে এক বিরাট ব্যাপার ছিল। সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে কাজ শেষ করে তারা এই ভোজ একসাথে উপভোগ করবে। এডেন প্রাচীরের ওপর দাঁড়িয়ে দূর দিগন্তের দিকে তাকিয়ে ভাবছিল যে 5 বছর ধরে মানুষ নিজেদের গুটিয়ে রেখেছে, কিন্তু এবার তারা আর হেরে যাবে না। মানবজাতি এবার ঘুরে দাঁড়াবে এবং তাদের প্রতি প্রতিশোধের প্রক্রিয়া আজ থেকেই শুরু হবে। ঠিক তখনই কোনো কিছু বুঝে ওঠার আগেই আকাশ থেকে এক তীব্র বজ্রপাত ঘটে এবং এক বিশাল গরম বাষ্পের মেঘ পুরো এলাকাকে ঢেকে দেয়। সেই ধোঁয়ার মধ্য থেকে আবির্ভূত হয় মানবজাতির সবচেয়ে বড় আতঙ্ক, সেই 60 মিটার উঁচু কোলোসাল টাইটেন। 5 বছর পর সেই একই দানব আবার ঠিক প্রাচীরের সামনে এসে দাঁড়িয়েছে। তার এক বিশাল লাথিতে প্রাচীরের সদর দরজাটা ভেঙে চুরমার হয়ে যায়। ক্যাডেটরা সবাই ওডিয়াম গিয়ারের সাহায্যে কোনো মতে নিচে পড়ে যাওয়া থেকে নিজেদের রক্ষা করে, কিন্তু এডেন এই পরিস্থিতিতে ভয় পাওয়ার বদলে এক চরম ক্রোধ অনুভব করে। সে বুঝতে পারে যে আর পেছনের কোনো পথ নেই। সে তার ওডিয়াম গিয়ার চালু করে সরাসরি সেই বিশাল কোলোসাল টাইটানের দিকে ধেয়ে যায়। টাইটানের চোখের মুখোমুখি দাঁড়িয়ে এরেন চিৎকার করে বলে, 5 বছর পর আবার দেখা হলো। আর এভাবেই এই রোমাঞ্চকর পর্বটি শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল অ্যাটাক অন টাইটান সিজন 1-এর এপিসোড 4 এর সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। 5 বছর পর কোলোসাল টাইটানের এই আচমকা ফিরে আসা কি আবার মানবজাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেবে? এরেন কি পারবে একাই সেই বিশাল দানবের মুখোমুখি হয়ে নিজের মায়ের প্রতিশোধ নিতে, নাকি শুরুতেই তারা এক চরম পরাজয়ের মুখোমুখি হবে? এই সব কিছুর উত্তর জানতে হলে আমাদের সাথেই থাকুন। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের এই পর্বটি আপনাদের কেমন লেগেছে এবং এরেনের এই সাহসী সিদ্ধান্ত নিয়ে আপনাদের মতামত কি। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী কোনো রোমাঞ্চকর এপিসোডের বিশ্লেষণ নিয়ে।